আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বাংলাদেশ কাতার বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রফতানি সহ 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট, মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় মুক্তির সমালোচনা। এবং জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ, আমিরাতের হামেরিয়া বন্দরে কয়লা খালাসের পর ফিরবেন নাবিকরা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ও কাতার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রফতানি এবং বন্দর ব্যবস্থাপনা সহ 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফরে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সেই সময় কাতারের আমিরের নামে মিরপুরে কালশিতে একটি পার্ক এবং একটি উড়াল সড়ক উদ্বোধন করা হয়। আরও জানাচ্ছেন সহকর্মী নীলাদ্রি শেখর। 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুনেতার মধ্যে একান্ত ও দুদেশের মন্ত্রিসভা সদস্য ও প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা, দুদেশের বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, সাগর পথে পরিবহন, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা নিয়ে 5টি চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত সমঝোতা সই হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতুটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়, যা উদ্বোধন করেন কাতারের আমির। এর আগে 2005 সালে কাতারের সে সময়ের আমির বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্য সহ সব দিক থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশের আমিরের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে রাজধানী মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে কারসাজির মাধ্যমে শেয়ারের দরপতন ঘটিয়ে নিজেরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। 2 মাসের বেশি সময় ধরে টানা পতনমুখী দেশের শেয়ার বাজার। এ সময়ের মধ্যে 2-1 দিন ছাড়া পতনের বৃত্তেই ঘুরপাক খেয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অস্বাভাবিক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। দরপতনের পিছনে বিরাট একটা সিন্ডিকেট আছে। আজকে 3টা মাস কিভাবে বাজার পড়ে? পৃথিবীর কোন দেশে এরকম আমরা দেখি না যে লাগাতার বছরের পর বছর এইভাবে বাজার নষ্ট হয়। দরকার হলে এই বাজারটাই বন্ধ করে দেব। শেয়ার বাজারে কৃত্রিম দরপতন ঘটিয়ে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তারা। তারা কম দামে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই বাজারকে লুণ্ঠন করছে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, ইনস্টিটিউট, গেমলার, স্পেসিফিক কিছু ব্যক্তিকে হয়তো বা সুযোগ দিচ্ছে। কারা দিচ্ছে এটা সার্ভিলেন্স টিমই ধরতে পারবে। আমার টাকা ছিল 20 লাখ, টাকা হয়ে গেছে 5 লাখ। সব জায়গায় দেশে উন্নয়ন হয়েছে, একমাত্র শুধু শেয়ার বাজারে কোনো উন্নয়ন হয় নাই। এটা লাগাতার দরপতন। এখানে মনে করেন একটা ক্যাসিনো, এটা এত একটা বাজে করে ফেলছে, এখানে কোনো সভ্য ভদ্র মানুষ এখানে আর ইনভেস্ট করবে না। এমন অবস্থায় বিনিয়োগকারীরা
সরকারের সর্বোচ্চ মহলের নজরদারি দাবি করেছেন। মার্চেন্ট ব্যাংক, স্টক হোল্ডার, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, ডিবিএ প্রত্যেকে একটা কর্পোরেট ম্যানিপুলেশন করে চালিয়ে যাচ্ছে। এরা সরকারকে বিতর্কিত করার জন্য এই গ্রুপটা কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বক্ষেত্রে অবদান রেখেছেন। এই সরিষার ভিতরে ভূত কারা, তাদেরকে আইনে আওতায় আনেন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্ষিক মানবাধিকার রিপোর্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশে আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকরা সক্ষম হননি। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের দুর্নীতির কথাও বলা হয়েছে। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের খবর রয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম, হত্যা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছেন সরকার সে সংখ্যা প্রকাশ করেনি এবং তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ না করতে পারলে দেশটি এক এক ধরনের দাবি করতে থাকে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও অনেক সময় তা পারা যায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশ দাবি করে এলেও ঢাকায় এসে শ্রম অধিকার পরিস্থিতি আরও উন্নত করার শর্ত দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দল। শ্রম আইনের সংশোধন নিয়েও জানতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশের অবস্থান জানতে চান সাংবাদিকরা। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বড় সুবিধা আদায় করতে নানা শর্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এগুলো তালবাহানা করতেছে। এগুলো তো তারা একটা করলে আরেকটা পারবে, সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। তারা যদি বলে যে আমাদেরকে গ্যাস দিয়ে দাও বা আমাদেরকে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও, এটা তো বঙ্গবন্ধুর মেয়ে, ভাঙবে না, মস্কে যাবে। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে যে পরোয়া করতে হয় তা স্মরণ করিয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বকীয়তা বিলিয়ে দিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না সরকার। তারা যেগুলো দেবে এগুলো আমরা যাচাই বাছাই করব। যেগুলো নিতে পারবো না এটা বিনয়ের সাথে বলবো যে এটা আমাদের এই কারণে নেওয়া যাচ্ছে না। যেগুলো নিতে পারবো আমরা তাদেরকে বলবো যে আমরা এগুলো নিচ্ছি। আপনারাও বুঝেন এরা কী জন্য কী করে, কোন সময় কী করে, তাদের কী উদ্দেশ্য, এটা তো আমরা বোঝা মুশকিল। তো যাই হোক, এরপরও তারা আমাদের বন্ধু, আমাদের সহায়তা করে তারা। আমরাও চেষ্টা করব তাদের শর্তগুলো রাখার জন্য। আমরা হয়তো অনেক সময় তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, এরপরও পারি না। এটা আমাদের ভাগ্য খারাপ। শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া উমরের রিপোর্টটি। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় 3 গুণ। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমের কারণে এর এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে। ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে। প্রচুর সর্দি, চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়ছে,
আর মাথাটা অনেক গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হইয়া কালকে দুপুরের দিকে আপনার খিঁচুনি উঠে গেছে একবারে, মানে গরমের থেকে। হ্যাঁ, পরে মেডিকেল নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 4 দিনে শিশু ভর্তির সংখ্যা 400-রও বেশি। প্রতিদিন গড়ে প্রায় 102 জন রোগী ভর্তি হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রোগীদেরকে। আমরা চেষ্টা করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। আজকেও আমাদের এখানে প্রায় 140 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। তো আসলে তীব্র গরমে যেটা হয় সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো, সেই রোগগুলো আসলে বেশি হয়। টানা দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর। গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, এখন রোগী আছে 30 জন। তার মধ্যে শিশু আছে, টোটাল শিশু আছে 21 জন। ঘরের বাইরে গেলে সুতি ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটি স্থানীয় সময় সোমবার রাতে বন্দরে নোঙর করে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। জাহাজের 23 নাবিক সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। বন্দরে কয়লা খালাসের পর নাবিকরা দেশের পথে রওনা হবেন। মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টটি। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 12 মার্চ দখল করে নেয় সোমালি জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। 31 দিন পর 14 এপ্রিল সমঝোতার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। মুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের আমজানের হামেরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার রাতে জাহাজটি দুবাইয়ের আমজানের হামেরিয়া বন্দরে নোঙর করে। বাংলাদেশ মিশন, জাহাজ কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ 15 সদস্যের দল জাহাজটি পরিদর্শন করেছেন। জাহাজের মাস্টার জানিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সরকারপক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। নাবিকদের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর জেনারেল। প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। ডক্টর তিনি আছেন, তিনি সবার সাথে কথা বলেছেন, দেখেছেন এবং প্রাথমিক যে প্রযোজ্য ক্ষেত্রে যে হেলথ চেক আপের যে বিষয়টি আছে সেটি তিনি দেখভাল করছেন। হামেরিয়া বন্দরে কয়লা খালাস প্রক্রিয়া শেষে নাবিকদের সবাই জাহাজে করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন এমপি আবদুল্লাহর কর্তৃপক্ষ। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশের ভেতরে নয় বাইরেও হচ্ছে। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি বলেন, নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরানোর চক্রান্তও চলছে। উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে ভোট দেয়ায় উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আমরা করে আসছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে তা প্রমাণ হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ফ্যাসিবাদী সরকার থাকলে অত্যাচার নির্যাতন করে বিরোধী দলকে দমন করে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাও প্রমাণ হয়েছে। আবারও প্রমাণিত হলো, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আইন আদালত প্রবল প্রতাপশালী এক নায়কের নির্দেশপত্র মোতাবেক চলে, যেমনভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছে। আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে 35টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে, রকেটগুলো ফাঁকা স্থানে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এবারে কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড় ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানে দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাজীপুরে মৃত হাতি উদ্ধার করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের দক্ষিণ পাশে মৃত হাতিটিকে দেখে স্থানীয়রা পরে পুলিশে খবর দেয় তারা। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত হাতিটির 2টি দাঁত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তবে হাতিটি কী কারণে মারা গেছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তারা। বন্যপ্রাণী সংরক্ষণ রাজেন্দ্রপুর অঞ্চলের কর্মকর্তা রুবেলা ইসলাম জানিয়েছেন, হাতিটি সোমবার রাতে মারা যেতে পারে। পোস্টমর্টম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। মৃত হাতিটিকে রাস্তার পাশেই মাটি চাপা দেওয়া হবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩,১৩৮ টাকা কমানো হয়েছে। এখন 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম কমে 1,16,290 টাকা। 18 ক্যারেটে 1 ভরি স্বর্ণের দাম 513 টাকা বাড়িয়ে 97,709 টাকা নির্ধারণ করা হয়। 21 এপ্রিল স্বর্ণের দাম ভরিতে 630 টাকা বাড়ায় বাজুস। তবে তার আগের দিন 20 এপ্রিল স্বর্ণের দাম 840 টাকা কমানো হয়েছিল। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 17 সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা। ছুটিতে সাকিব ও মুস্তাফিজ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক কপিরাইট দিবসে স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা সম্পদের গুরুত্ব বিষয়ে র্যালি করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। র্যালি শেষে কপিরাইট নিয়ে সেমিনার হয়েছে। এতে যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, কপিরাইট বোর্ডের সদস্য জাফর রাজা চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরুল চৌধুরী এবং অন্যরা। সেমিনার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননার জন্য
সম্মানিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবারে খেলার খবর।